আই হ্যাভ নো বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড নেই। তবে আমি লাইফে অনেক প্রেম করেছি। অনেক প্রেম করেছি, গুণে শেষ করতে পারবো না, সেঞ্চুরিও বলতে পারেন। তবে স্টিল নাও আমার কোনো বয়ফ্রেন্ড নেই। প্রেমের মধ্যে কি একসাথে কখনো দুইটা বয়ফ্রেন্ডকে ডেট করা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, 3টা হয়েছে। ও মাই গড! দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকা আড্ডায়। সঙ্গে আছে আমি নামির আহমেদ, এবং আজ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে পরিচিত একজন ফেস, যাকে নিয়ে এই মুহূর্তের হর হামেশাই একদম কি বলবো কথা চলে এবং হট টপিক হয়ে আছে বর্তমানে। ডক্টর মাহফুজুর রহমানের মডেল যদি বলি ভুল হবে না। তিনি হচ্ছেন মডেল অভিনেত্রী শর্মি ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। শুরুতেই হচ্ছে আপনাকে বলেছি যে আপনি ডক্টর মাহফুজুর রহমানের মডেল। হ্যাঁ, কেন বলেছি? আসলে আমি মূলত এটিএম বাংলার মেগা সিরিয়ালে কাজ করছি, তো সেইখান থেকে মাহফুজুর রহমান স্যারের সঙ্গে পরিচয়। তো তারপরে হঠাৎ করে আমাকে একদিন ঈদের মানে রোজার মধ্যে আমাকে ওনার গানের জন্য ফোন করা হয়। তারপরে হচ্ছে ওনার গানের মানে শুট করলাম। না, আমি আসলে গানটা যখন দেখি তারপর থেকে শর্মি ইসলামকে আমি চিনি, অনেস্টলি যদি বলি। তার আগেও আপনি মডেলিং, আপনার মেবি মডেলিং দিয়ে স্টার্টিং, রাইট? হ্যাঁ, মডেলিং এর আমার শুরু, কিন্তু আমি ছোটবেলা থেকেই হচ্ছে মঞ্চ থিয়েটারের সাথে জড়িত এবং নাচের সাথে জড়িত ছিলাম ছোটবেলা থেকেই। ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বা ইন্ডাস্ট্রিতে আসার কি কোনো, এটা কি কোনো প্রি প্ল্যানিং ছিল, না মনে হলো ঠিক আছে একটা ভালো সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগাই, কি মানে কি চিন্তা করে ইন্ডাস্ট্রিতে আসা, শোবিজ ইন্ডাস্ট্রিতে আসা? হচ্ছে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকেই মঞ্চ থিয়েটারের সাথে জড়িত, গণনাট্যের সাথে জড়িত, এবং আমার ফ্যামিলিরও স্বপ্ন ছিল। আচ্ছা, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই হচ্ছে আপনার মিডিয়া বা শোবিজ আমার ইন্ডাস্ট্রি। ফ্যামিলিটা সংস্কৃতি মনে বলতে পারেন, আব্বু আম্মু পছন্দ করে, তো সেদিক থেকে আমাকে হচ্ছে মঞ্চে ভর্তি করা হয়, থিয়েটারে ভর্তি করা হয়, তারপর নাচের টিচার রাখা হয়। তো সব মিলিয়ে আমার ছোটবেলা থেকেই আমার এই ড্রিমটা। আচ্ছা, ড্রিমটা যখন ফুলফিল হলো বা প্রথম কাজ করার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। কারণ কি, আমি জানি আপনি যেহেতু মডেলিং করেন, কন্টিনিউয়াসলি আপনার কাজ থাকে, অভিনয় করেন, সেক্ষেত্রে আর মেগা সিরিয়াল তো মানে ডেলি কাজ থাকছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে প্রথম অভিজ্ঞতার ব্যাপারটা কিন্তু সব থেকে আলাদা। প্রথম যেটা সেটা প্রথম, এই অভিজ্ঞতাটা আমার দর্শকদের সাথে যদি একটু শেয়ার করতেন। প্রথম বলতে আমার প্রথম হচ্ছে ব্র্যান্ডের একটা ফটোশুটে আমি অ্যাটেন্ড করি ম্যাগাজিনের, এবং এটা হচ্ছে আপনার বিভিন্ন নিউজ পেপারের লাইফস্টাইল ফিচারে যায়। তো ওই ফটোশুটটা করার পরে হচ্ছে আমি ছবি জঙ্গনে মানে বলতে পারেন যে আমার পদচারণা শুরু, এবং ওইটা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হয় এবং রিলিজ হয়, তখন হচ্ছে আমি নাটকের অফার আসে, এবং আমার প্রথম নাটকের কাজ হচ্ছে অন্তরালে বিষাদ, পরিচালনায় ছিল লিটু করিম ভাইয়া। তো ওইটাই আমার প্রথম নাটক। এবং আপনার বিপরীতে কি ছিল? ওটা সাজু আহমেদ। আচ্ছা, এরপর থেকে যখন একটু মানে পরিচিতি, শর্মি ইসলাম হয়ে ওঠার পেছনের গল্প। হ্যাঁ, আমরা জানি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের কিন্তু অনেক গল্প থাকে। হ্যাঁ, আপনার গল্পটা একটু শুনতে চাই স্পেসিফিক ভাবে। মানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা, বা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা থাকে না, আপনি কি এমন কোনো কিছুর সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, এটা তো আসলে ছোটবেলায় যখন আমি গান নাচ করতাম, অভিনয় করতাম, তখন টুকটাক করে আমার ফ্যামিলিকে বলা হতো যে মেয়েকে গান করাচ্ছ, অভিনয় করাচ্ছ। তো ওটা আমার ফ্যামিলি কখনো গায়ে লাগায়নি, ইভেন আমিও না। তারপরে যখন আমি ছবি জঙ্গনে আসলাম, তারপরে তো সমালোচনা, গসিপ তো থাকবে, এটা তো মিডিয়া গসিপ। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াতে গসিপ না থাকলে স্টার হওয়া যায় না, এটা সত্য কথা। অনেকে এটা নেগেটিভ ওয়েতে নেয় যে ঠিক আছে তোমাকে নিয়ে সবসময় গসিপ থাকে। গসিপ তো আপনারাই করেন, নাহলে স্টার হবো কিভাবে? আর আমি না এই সমালোচনা করা, এই গসিপ করাটাকে আমি খুব কি মানে কি বলবো, আমি পজিটিভ ওয়েতে না, পজিটিভ ওয়েতে নিব। আমি খুব মজা পাই এবং আমার ফিল কাজ করে যে আসলে আমি নিশ্চয়ই আলোচনায় সমালোচনায় আসছি, তার মানে এটা আমার কাজের একটু হলেও সার্থকতা। আমি এটাকে খুব এনজয় করি, নেগেটিভ সাইডে নেই না, পজিটিভ ভাবেই নেই। এখন কিভাবে এগোচ্ছে? এখন আমি তো নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনেও কাজ করেছি। কুরিয়ার সার্ভিসের বিজ্ঞাপনে আমার কোয়ার্টিস ছিল রেবেকা রোড, উনি একজন গুণী অভিনেত্রী। উনি ছিল আমার মা, আমি ছিলাম মেয়ে। তো এই তো। আর নাটকের বিটিভি নাটকের কাজ শেষ করলাম, ফেরার ইস্যু। তারপরে এটিএন বাংলায় আমার স্মৃতির আলপনা আঁকি চলতেছে। এরপরে হচ্ছে আমি ছোট বোন, তারপরে হচ্ছে অন্তরালে বিষাক্ত ছিল, ওয়েব ফিল্ম ছিল ওভার দ্য গেম, তারপরে খেয়া,
হ্যাঁ, এরকম অনেক কাজ আমার করা হয়েছে, মিউজিক্যাল ফিল্মও করা হয়েছে 7 থেকে 8টা। আচ্ছা, এখানে একটু আমি ইন্টারাপ্ট করি, যে কথাটা আমি শুরুতেই বলেছি যে মাহফুজুর রহমানের, ডক্টর মাহফুজুর রহমান স্যার, আমি ওনাকে স্যারই বলবো যেহেতু ওনার একটা পদবি আছে আমরা সবাই জানি, তো সেই জায়গা থেকে ওনার গানের মডেল হওয়াটা অনেকে অনেকভাবে দেখে এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা একটু নেগেটিভ ওয়েতে নিচ্ছে, যে শর্মী কেন মডেল হতে গেল, ভাইরাল হবার জন্য কাজগুলো করেছে। এখন ভাইরালের যুগ যেহেতু, তো কম বেশি সবাই এই টেন্ডেন্সিটা সবার মাথায় কাজ করে। তো আসলেই কি শর্মী নেগেটিভ ওয়েতে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করেছে? না, আমি আসলে মন প্রাণ থেকে কখনোই ভাইরাল হতে চাই না, ইভেন এখনো না, এখনো ভাইরাল হতে চায় না দর্শক। আমি কখনোই না, কারণ আমি এখন আমার কাছে মনে হয় যে ভাইরাল বিষয়টা না সস্তা হয়ে গিয়েছে। কারণ এখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ভিউ বাণিজ্য চলছে। হ্যাঁ, যখন নেটে ঢুকবেন, যখন আপনি ফেসবুকে ওপেন করবেন, ইউটিউবে যাবেন, দেখবেন একদম মিডিয়ার বাইরে বলেন, মিডিয়ায় বলেন, একদম ভিউ বাণিজ্য শুরু হয়ে গেছে। তো আমার এই ভাইরালের প্রতি আমার কোনো মনোযোগ নেই, আমি হতেও চাই না। আমি মন প্রান্তে কাজ করতে চাই, আমার আল্লাহ তাআলা আমাকে ভাগ্যে যেটা রাখবে সেটাই হবে। আর মাহফুজুর রহমান স্যারের সাথে কাজ করার বিষয়টা আমার ভাইরাল হওয়ার একদমই ইচ্ছা, ওই ইচ্ছাটা নিয়ে আমি কাজটা করি নাই। আমার ওনার গান ভালো লাগে, উনি মানুষটা অনেক ভালো। তো এক কথায় আসলে আমরা দূর থেকে সমালোচনা করি, হ্যাঁ, কিন্তু একটা মানুষের সঙ্গে যখন আপনি সরাসরি কথা না বলবেন তখন আসলে বোঝা যায় না। হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা মানুষকে সম্পর্কে কখনো না জেনে না বুঝে মানে সমালোচনা করা ঠিক না। আর মাহফুজুর রহমান স্যার খুবই ভালো একজন মানুষ, ভালো মনের একজন মানুষ, আমার কাছে ওনাকে শিশু মনে হয়। আর সব থেকে বড় কথা কি, উনি খুব গান প্রেমী একটা মানুষ। আচ্ছা, মাহফুজুর রহমান স্যারকে আপনার শিশু কেন মনে হয়, এটা আমি একটু শিশু এই জন্য, মানে এরকম আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি, বাট মাহফুজুর রহমান স্যারকে শিশু মনে হয় এটা আমি কখনো চিন্তাই করি না এই শব্দটা হচ্ছে কোন একজন আর্টিস্টের কাছ থেকে আসবে। শিশু মনে হয় এই কারণে উনি খুব সরল সোজা, ওনার প্রত্যেকটা কথা, ওনার প্রত্যেকটা মানে কথার ভঙ্গি টঙ্গি আমার কাছে সবকিছু মিলিয়ে ওনাকে কেন জানি সহজ সরল সাদামাটা। এবং সেই দিক থেকে, হ্যাঁ, যেহেতু ওনার মধ্যে কোনো প্যাচ ট্যাচ নেই বা আমি ওইটা পাইনি, সেই দিক থেকে ওনাকে আমার শিশু মনে হয়, কারণ ওনার মনটাও আমার কাছে শিশুর মতোই মনে হয়েছে। আচ্ছা, এবার একটু আবার কাজ প্রসঙ্গে আসি। শর্মী তো হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করছে, কোন ধরনের কাজ করতে শর্মী সবচেয়ে বেশি এনজয় করে? আমি হচ্ছে মূলত অবশ্যই গল্পটা ভালো হতে হবে, রোমান্টিক গল্প করলে আমার বরাবরই খুব পছন্দ। মানে কি শর্মী খুব রোমান্টিক দর্শক? হ্যাঁ, বলতে পারেন আমি বাস্তব জীবনে রোমান্টিক, বাট সবার ক্ষেত্রে না। সবার ক্ষেত্রে কিভাবে রোম্যান্স আসবে, এটা কেমন উত্তর হলো? সবার ক্ষেত্রে কি মানে সবার ক্ষেত্রে কি রোম্যান্স আসে নাকি, এটা কি সম্ভব? ওইটা আসে না আমার। হ্যাঁ, এটা যদি আপনার বয়ফ্রেন্ড শুনে যে সবার ক্ষেত্রে না আপনি রোমান্টিক। অ্যাকচুয়ালি আমার আই হ্যাভ নো বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড নেই, তবে আমি লাইফে অনেক প্রেম করেছি। অনেক প্রেম করেছি, গুণে শেষ করতে পারবো না, সেঞ্চুরিও বলতে পারেন, তবে স্টিল নাও আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা, এত সুন্দর অকপটে কিন্তু কেউ কখনো বলেনি যে আমি অনেক প্রেম করেছি, স্টিল নাও আই হ্যাভ নো বয়ফ্রেন্ড, বাট আমি সেঞ্চুরি করে ফেলেছি প্রেম করে, এটা কিন্তু কেউ বলেনি। এই যে অকপটে স্বীকার করছেন, কালকে হয়তো এটা একটা ট্যাগ লাইন হবে, তো এই স্বীকারোক্তি গুলো কেন? মানে এগুলো তো মানুষ নেগেটিভ ভাবেই নেয়, তাই না? তাহলে কি এটা মানে ভাইরাল হবার প্রবণতা না? না, এখন কেউ যদি নেগেটিভ ভাবে নেয় এটা তার মানসিক একটা থিওরি প্রবলেম, কিন্তু আমি মনে করি যে সত্য সবসময় সুন্দর। আর আমার বরাবরই কনফিডেন্স এবং সাহস বেশি ছোটবেলা থেকেই, কেন জানি এটা হয়তো গড গিফটেড হতে পারে যে আমি হ্যাঁ প্রেম করেছি, একটা টেকে নেই আর একটা হয়েছে। আচ্ছা, এই প্রেমের মধ্যে কি একসাথে কখনো দুইটা বয়ফ্রেন্ড কে ডেট করা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে, 3টা হয়েছে। ও মাই গড, আচ্ছা 3টা হয়েছে একসাথে না? 3টা। আচ্ছা, এই 3টার সাথে মানে কিভাবে ম্যানেজ করতেন আপনি? ম্যানেজ হচ্ছে আমি আসলে লাইক এমন যে রাত 12টা থেকে 2টা, আবার 3টা থেকে 4টা, আবার 4টা থেকে 6টা, এরকম কি? না না, ওরকম কিছু না। তখন আমি আসলে ওটা বলতে পারেন, ওটা হয়তো আমার বয়সের একটা ভুল ছিল, এই কারণে। তখন বয়স কত ছিল? তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 9 এ পড়ি। তো তখন আসলে এটা আমার মনে হয় আমি না বুঝেই করেছি। মানে তখন কি এমন ছিল যে যা দেখি ভালো লাগে সবই যে নতুন লাগে? আমি রাস্তায় বের হলে, আমি যখন স্কুলে যেতাম, ছেলেরা আমার পিছু পিছু নিত। কেউ বাইক নিয়ে নিত, কেউ বাইসাইকেলে নিত, কেউ আবার আমার ক্লাসমেট ছিল। আর শর্মীর ক্ষেত্রে কি ছিল? শর্মী কাউকে নিষেধ দিতে পারতো না এরকম কিছু যে আমি সবার মন রক্ষা করতে চাই, এরকম কিছু কি? এটা ওরকম না আসলে, তখন তো ছোট বয়সটা ছিল। আর আমাদের স্কুলের পাশেই ছিল বয়েজ স্কুল, গার্লস স্কুল এবং বয়েজ স্কুল পাশে, তো একটা কানেকশন তৈরি হয়ে যেত। ওই বাইকে যে ছেলেগুলো যেত, ওই বিশেষ ওই দৃশ্যগুলো না ফিল্ম স্টাইলে আমার কাছে খুব ভালো লাগতো।
কেন জানি আমি বিষয়গুলো খুব মানে ছোট ছোট এনজয় করতাম। আর আমার ফ্রেন্ড ছিল, বান্ধবী ছিল, তো ও আবার তখন প্রেম করতো, মানে ও আবার খুব এক্সপার্ট ছিল, তো ও আমাকে এই যে সঙ্গ দোষে যা হয় আর কি, দুষ্টুমি করতে করতে না এরকম হয়ে গেছে। কিন্তু 4-5 দিনও টেকে নেই, ওই কে নাকি বাসায় নালিশ করছে, ভালো মতো বকা দিছে, এরপরে তো আমি আবার পোল্টি খাইছি। মানে আব্বু আম্মু কিছু বললে মানে আমি জানি তখন আমার শর্মি সিরিয়াস প্রেম কয়টা করেছে? সিরিয়াস প্রেম আসলে সত্যি কথা বলতে আমার লাইফে সিরিয়াস প্রেম আসে নাই। আচ্ছা, মানে এত সুন্দর একটা মানুষের লাইফে সিরিয়াস প্রেম আসেনি, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? মানে এমন কি যে প্রেম হয়েছে বাট আপনি সিরিয়াস কখনোই ছিলেন না এরকম? সিরিয়াস বলতে আমার মানে যখনই আমি সিরিয়াস হব তখনই তার সাথে আমার অ্যাডজাস্টটা হয় নাই, সেটা মানসিক ভাবেই। হ্যাঁ, মানে যেহেতু আমি একজন মিডিয়ার মানুষ, আমি একজন শিল্পী, আমার চিন্তা ভাবনা, আমার ড্রিম সব একটু ব্রড মাইন্ডেড, রাইট, আমার সবকিছুই কিন্তু মিডিয়া নিয়ে। তো সেক্ষেত্রে আমার প্রথম দিকে তারা বলেছে, সবকিছুই একসেপ্ট করেছে, কিন্তু পরবর্তীতে যে আমার মনের মতো হয়নি, তখন আমি ইগনোর করেছি। আচ্ছা, মিডিয়াতে যে ব্যাপারটা হয়, অনেকেই বলে, আপনি যেহেতু এখনো বিয়ে শাদী করেননি সো আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু মিডিয়াতে যে কথাটা প্রচলিত আছে যে মিডিয়ার মেয়েদের বিয়ে টেকে না, হ্যাঁ, এটার সাথে আসলে কি আপনি একমত, বা এটা কি আসলে হয়, মানে এরকম কি হচ্ছে? এরকম হচ্ছে, মিডিয়ার বাইরেও কিন্তু এটা হয়, মিডিয়ার বাইরে কিন্তু বেশি, হ্যাঁ, কিন্তু মিডিয়াটা ফোকাস হচ্ছে বলে মানুষ চোখে আঙ্গুল দিয়ে মিডিয়ার মানুষদের মানে দোষ দেয়, কিন্তু মিডিয়ার বাইরে এটা বেশি হচ্ছে। আর এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, পছন্দ অপছন্দ, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। আপনি যদি ম্যাচিং না হয় তাহলে তো যার প্রবলেমটা সে বোঝে, সে ফেস করবে, আপনি আমি কিন্তু বুঝবো না। না না না, আসলে তো আমি এই দিক থেকে আমি মনে করি এটা আমার বলার কিছু নেই, কারণ আমি আমারটা বলতে পারবো, আপনি আপনারটা বলতে পারবেন, কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তার পরিস্থিতি সে বুঝবে। কিন্তু আমি মনে করি মিডিয়ার থেকে মিডিয়ার বাইরে এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। আচ্ছা, শর্মি যখন ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করছে, এখন অনেকগুলো কাজ করা হয়েছে, শুরুর দিকে আমরা যে ব্যাপারটা জানি যে মডেল হোক, অভিনেত্রী হোক, অনেকেই হচ্ছে সুগার ড্যাডি মেইনটেইন করে, হ্যাঁ, তাদের নাকি মেইনটেইন করতেই হয়। ইজ ইট ট্রু? সুগার ড্যাডি এখন এটা যে কারো ব্যক্তিগত ব্যাপার, কারো সুগার ড্যাডি থাকতে পারে, কেউ একসেপ্ট করতে পারে, তার ব্যাপার এটা। বাট ব্যাড লাক যে আমার সুগার ড্যাডি নেই। এটা ব্যাড লাক? হ্যাঁ, অবশ্যই আমার সুগার ড্যাডি নেই, এবং আমার এই সুগার ড্যাডি এই বিষয়টা আমার ফেস করা লাগে নাই। কিন্তু অন্যদের থাকতে পারে, এটা তাদের ব্যাপার, তারা একটা না, তারা 10টা রাখে। আচ্ছা, যদি এমন হয় যে কেউ শর্মির সুগার ড্যাডি হতে চায়, তাহলে কি শর্মি একসেপ্ট করবে ব্যাপারটা? আমি আগে তাকে বলবো তুমি সুগার বেবি হয়ে আসো, সুগার ড্যাডি না, কারণ আমার বরাবর ইয়াং পছন্দ। আচ্ছা, ধরেন ইয়াং, সে মানে আপনার এই যখন কত হবে 16-17, তার বয়স 25-26, তখন আপনি কি করবেন? তখন সুগার ড্যাডিটা আমি অ্যাড করবো না। আচ্ছা, বলবো বন্ধু হয়ে থাকবো, এর পরেরটা পরে। সো দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম আমাদের অভিনেত্রী শর্মির সঙ্গে, আরো কথা হবে, সঙ্গেই থাকবেন। দর্শক, আরো একবার ওয়েলকাম করছি 21 সংবাদে তারকা আড্ডায়। সঙ্গে আছে আমি নামির আহমেদ, এবং আমাদের গেস্ট যিনি ছিলেন আপনি নিশ্চয়ই পরিচিত তার সাথে, তবু আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের আজকের অতিথি মডেল অভিনেত্রী শর্মি ইসলাম। আরো একবার ওয়েলকাম। আচ্ছা, এই বিরতির আগে আপনার প্রেম প্রসঙ্গে গল্প করছিলাম, এবং তার সাথেই সুগার ড্যাডির একটা কথা চলে এসেছে, এবং আপনি বললেন যে আপনার সুগার বেবি দরকার। তো বেবি বলতে কি আসলে আপনি আপনার ছোট, মানে আপনার বয়সের ছোট কাউকে বুঝিয়েছেন? না, আচ্ছা, ছোট কাউকে না, মানে আমার সবসময় ইয়াং পছন্দ। তো তাহলে এটা বলবেন না যে কি বলবো, আপনার কি বলে ম্যান পছন্দ, বিষয়টা এরকম, মানে যেটাই বলেন, আমি একটু সুগার ম্যান পছন্দ আপনার বললাম আর কি। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে আমার মানে আমাকে না সবাই সুগার বেবি বলেন, বা যারা ইয়াং বলেন বা কম বয়স বলেন, এরা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, পছন্দ করে, বলতে পারেন আমার জন্য খুব পাগল। তো সেই ক্ষেত্রে আমার সুগার ড্যাডিটা আমার ফেস করা কখনো লাগে নাই। আর এই যে বললাম আমার তো সুগার ড্যাডি নেই। আচ্ছা, যদি এমন হয় ইন ফিউচার যে কোনো একজন ম্যান, সে শর্মির সম্পূর্ণ খরচ বহন করে শর্মিকে ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করে দিবে, সেক্ষেত্রে কি শর্মি তার সাথে লিভ টুগেদারে থাকবে কিনা?
মানে এই জিনিসগুলো তো হচ্ছে আমাদের দেশে এখন। না এটা হচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে না। না এটাই তো আমি জিজ্ঞাসা করলাম, যদি এমন হয় তাহলে শর্মির রিপ্লাই আসলে কি হবে। আমি এই প্রশ্নটা ডিরেক্ট আপনাকে কেন করলাম আমি একটু বলে দিই। এই প্রশ্নটা ডিরেক্ট করার কারণ যে আপনি যেহেতু অকপটেই বলে দিলেন আমি অনেকগুলো প্রেম করেছি বা সেঞ্চুরি হবে, তো সেই জায়গা থেকে আপনি তো আপনার জায়গা থেকে একেবারে ক্লিয়ার। এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারটা আপনার অস্বস্তি হবার কারণ আমার মনে হয়নি, এর জন্য আমি অকপটেই জিজ্ঞাসা করে ফেললাম। আচ্ছা না, আমি যে প্রেম করার বিষয়টা, আমি যে বয়সে প্রেমটা করেছি সেটা কিন্তু আমি এক কথা অবুঝ বয়সেই করেছি। হ্যাঁ ইনফ্যাকচুয়েশন হতে পারে, বাট ওটা কিন্তু আমি এখন করব না, বা তখনও যদি আমি বুঝতাম তাহলে কিন্তু করতাম না। কিন্তু এখন যদি সুগার ড্যাডি বা আপনি যেটা বললেন এটা যদি আমার, এটা আমি আমার ব্রেন দিয়ে আমি ইনডিরেক্টলি সেটা ইগনোর করে যাব, কারণ আমার আসলে ওরকম চিন্তা ভাবনা নেই। আমি মিডিয়ায় কাজ করতে আসছি, আমি আমার অভিনয়কে ভালোবাসি, ছোটবেলা থেকে আমি এর সাথে জড়িত, আমি এটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমার কোনো মানে ওরকম কোনো ফেস আমার সম্মুখীন হওয়ার ইচ্ছা নেই। আমি যতটা সম্ভব আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর। আচ্ছা এই যে মিডিয়াতে কাজ করছেন, কন্টিনিউয়াসলি কাজ করছেন, আমি যদি জিজ্ঞাসা করি শর্মি কত টাকা আর্ন করে পার মান্থ, বলবো? হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন, কোনো সমস্যা নেই। 1 লাখের বেশি। 1 লক্ষ টাকার বেশি? দেখছেন দর্শক কত কত টাকা আর্ন করে, কত টাকা আর্ন করে তারা। আর আপনারা বলেন যে বিদেশ ভ্রমণ করতে গেছে অন্য কেউ নিয়ে, এটা হইলো? বলেন এটা হয় না। হ্যাঁ এবার একটু শুনি যে আপনি যেহেতু বিদেশ ভ্রমণ করে আসছেন রিসেন্ট, হ্যাঁ মানে কার সাথে গিয়েছিলেন? ফ্যামিলি, ফ্রেন্ডস, ভালো লাগার মানুষ? আচ্ছা আসলে শুটিং করতে করতে একটু বোর হয়ে গিয়েছিলাম, দেশের পরিস্থিতি যেহেতু খারাপ সবকিছু জানেন। তো আমি শুটিং করতে করতে বোর হওয়ার পরে আমার না ভালো লাগছিল না বাংলাদেশে, মন টিকতেছে না আমার। তখন আমি মানে একটা ভ্যাকেশন দরকার, হ্যাঁ একটু ট্যুরের দরকার। তো সেটা আমি ফ্যামিলি তারপরে আমার রিলেটিভ এই পারপাসে একটা ট্যুর হয়েছে আর কি। আচ্ছা ওটাই সবাই দেখতে পেয়েছে এবং আপনি এবং অন্যভাবে হচ্ছে সেটাকে নিয়েছে। না আমি কিন্তু অন্যভাবে নিইনি, আমি কিন্তু অন্যভাবে নিলে আপনাকে ডিরেক্ট প্রশ্ন করতাম না, তাহলে আমি ধরেই নিতাম যে না শর্মি তো অন্য কারোর সাথে গিয়েছে বা তার স্পেশাল পারসনের সাথে গিয়েছে। কিন্তু আমি তো আপনাকে ডিরেক্ট জিজ্ঞাসা করেছি যে শর্মি আপনি গিয়েছেন, আপনার অনুভূতিটা কেমন লাগলো ট্যুর, মানে সবাই একসাথে? অনেক ভালো, অনেক এনজয় করেছি আর ভালো লেগেছে। কোথায় কোথায় ট্রাভেল করা হয়েছে? নেপাল কাঠমান্ডু এখানে। আর কে কি মনে করেছে ওটা আমি আসলে গায়ে লাগাইনি, এটা মিডিয়া গসিপ, ওটা থাকবেই। এটা কি শর্মি তাহলে এনজয় করে যে মিডিয়া গসিপ এটা থাকবে? আপনি ভালো কাজ শুনেন, আপনি ভালো কাজ করবেন ওটা নিয়ে ট্রোল হবে, আপনি মন্দ কাজ করবেন ওটা নিয়ে হবে। আপনি কোথাও যাচ্ছেন, কক্সবাজার বলেন, কুয়াকাটা বলেন, আপনি দার্জিলিং যাচ্ছেন, আমাকে নিয়ে হয়েছিল, আমি কক্সবাজার গিয়েছি 30 জন মেম্বার আমার সব ফ্যামিলির সাথে, পরে দেখলাম যে এটা নিয়ে হচ্ছে একটা হেডলাইন হয়েছিল। হ্যাঁ তো আমি না এটা খুব উপভোগ করি, আমি ইচ্ছা করে অনেক সময় ফ্যামিলি যে পিক গুলা থাকে এগুলো আমি দেই না, যে আমি দেই না কেন, আমার ফেসবুকে কেন ফ্যামিলি পিক দিতে? ফেসবুক আমার অ্যাকাউন্ট, আমি একা ছবি দিতে ভালোবাসি, আমি কেন সবার সাথে ছবি দিব? সেটাই, এটা আমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তোমরা করো, সমস্যা নেই, ফ্রিতে করতেছো, নো প্রবলেম। ওরা ট্রোল সমালোচনা করে বলে কিন্তু আজকে আমি কাজ করি, এটা সত্যি কথা। আমার এগুলা নিয়ে আমি এনজয় করি, কোনো মাথা ব্যথা নেই শর্মির। ওই যে কথা আছে না যে নিজের চরকাতে তেল না দিয়ে অন্য চরকায় তেল দেয়, তো বাঙালি জাত এরকমই, বাঙালি জাত এরকম আসলে তাই। এদের আপনি কখনো ঠিক করতে পারবেন না, এটা থাকবেই। আচ্ছা আর ওই যে মানে মানুষের ভালো কেউ দেখতে পারে না তো। আচ্ছা এখন একটু শর্মির মডেলিং প্রসঙ্গে আমি আসি। শর্মি যেহেতু এখন অভিনয়ে নিয়মিত দেখা যাচ্ছে শর্মিকে, তো তাহলে কি অভিনয়ের পাশাপাশি মডেলিংটা কি চলছে, না সেটা আপাতত স্টপ আছে, বা বিশেষ প্রোগ্রাম গুলো করা হয় কি? না আমার অভিনয় মডেলিং দুটোই চলছে। আমার বিভিন্ন কোম্পানি শুট, ড্রেসের, তারপর এক্সপোর্টেড ড্রেসের শুট, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের শুট, এগুলা চলতেছে। ওগুলা হয়তো আপনার সপ্তাহে 3 দিন, আর বাকি 4 দিন আমার শুটিং থাকে। আর একটু বেছে বেছে কাজ করতেছি, হ্যাঁ, কারণ একটা সময় আমি অনেক কাজ করেছি, এরকমও আছে যে আমি রাত জেগে পরের দিন আমি সকালে আবার শুটিং এ যাচ্ছি, গাড়ি চলে আসতেছে, আবার যাচ্ছি, নিজের যত্ন নিতে পারতেছি না, ঘুম হচ্ছে না। এখন আমি একটু বেছে বেছে করতেছি, রিল্যাক্সে করতেছি। আচ্ছা এখন কোন ধরনের কাজ করতে আপনি বেশি এনজয় করছেন, মানে ওটিটিতে বেশি এনজয় করছেন, না ইউটিউব কন্টেন্ট গুলো যেহেতু এখন কাজ করা হয় ইউটিউব কন্টেন্ট গুলো, না টেলিভিশনের কাজগুলো এনজয় করছেন? কিরকম কাজ করতে বেশি মানে পছন্দ করছেন, বা পছন্দ, মানুষের তো পছন্দ চেঞ্জ হয়। আমি ইউটিউব কন্টেন্ট গুলো একটু এখন কম করছি, বিগত 2 বছর কম করতেছি, চ্যানেলের কাজগুলাই করতেছি। আর ওটিটি তো আছে, ওটা আমার ফার্স্ট চয়েস, এখনো শুরু করি নাই, তবে আমার ইচ্ছা আছে যে কোনো মুহূর্তে শুরু করতে পারি।
পারি, আর চ্যানেলের কাজগুলো চলতেছে। আচ্ছা, যে কোনো মুহূর্তেই শুরু করতে পারেন, যেটা একটা হিংস দর্শকের জন্য, মানে প্ল্যানিং কি হয়ে গেছে? না, এরকম কনফার্ম কিছু হয়নি, তো এটা সারপ্রাইজ, এখন কিছু বলতে যাচ্ছি না, এটা সিক্রেট। ওকে, সিক্রেট। আর কি কি সিক্রেট আছে একটু আমাদেরকে বলেন না, আমরা শুনি। আর কোনো কিছু সিক্রেট নেই, কোনো কিছু সিক্রেট নেই? নো। আচ্ছা, শর্মি বিয়ে কবে করবে একটু বলেন? অনেকদিন বিয়ের দাওয়াত খাই না, দেশের পরিস্থিতি খারাপ, কাছের মানুষরা বিয়ে করবে, দাওয়াত দিবে, তাহলে না ভালো লাগবে, একটু মানে জমকালো একটা আয়োজন হবে। আচ্ছা, আপাতত এই মুহূর্তে বিয়ের প্ল্যানিং নেই, তবে আমি যদি আমার মনের মতো ভদ্র, নম্র, শান্ত, শিষ্ট, এডুকেটেড, ভালো ফ্যামিলি এরকম ছেলে যদি পাই, আমি ঢোল পিটিয়ে, ঢাক ঢোল পিটিয়ে আমি বিয়ে করব। আচ্ছা, এটা কি ক্রাইটেরিয়া যে ভদ্র, নম্র, দেন আর কি কি যেন ছিল? এডুকেটেড আর এবং ছোট ফ্যামিলি হইতে হবে, কারণ আমি আসলে দায়িত্ব কর্তব্য এগুলো বুঝি না, বাড়ির ছোট মেয়ে, আমি অনেক আদরের মেয়ে, আল্লাদি মেয়ে, তো আমি চাই যে ছেলেটা আমাদের হয়ে থাকবে, ঘর জামাই না, কিন্তু মানে আমি কিন্তু ঘর জামাই মিন করি নাই, বাট আমার যেহেতু ভাই নেই, আমার যেহেতু ভাই নেই, আমরা দুইটা বোন, মানে আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে রেসপেক্টও সে করবে, আপনার ফ্যামিলিকে নিজের মনে করবে, এরকম মানে সর্বগুণ সম্পূর্ণ হওয়া একটা ছেলে আপনি চাচ্ছেন? এরকম চাচ্ছি, হ্যাঁ। তার বাবা মাকে আমি রেসপেক্ট করব, কিন্তু মানে আমি চাচ্ছি যে সে আমাদের হয়েই থাকে। আচ্ছা দর্শক, আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, আপনারা শর্মির হাজবেন্ড যদি হতে চান, যেই সুদর্শন পুরুষ আছেন না কেন, আমাদের একুশের সংবাদের ইমেইল করতে পারেন। দেখেন, আমাদের ইমেইলের সবকিছু দেয়া আছে, আমরা দরকার লাগলে একটা নাম্বার দিয়ে দিব, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। চলবে? দেখা যাক, তাড়াহুড়ো করা যাবে না। আচ্ছা, সময় নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এবার একটু আপনার আরেকটু কাজের প্রসঙ্গে আসি। শর্মি যখন ইন্ডাস্ট্রিতে আসলো, তখন কি কোনো বাজে অফার পেয়েছে কিনা? মানে এই জিনিস কিন্তু ইন্ডাস্ট্রিতে হয়, হচ্ছে, হয়তো আগামীতেও হবে। শর্মির ক্ষেত্রে কি হয়েছে? অফার আসে, এটা কম বেশি আসে। হ্যাঁ, এটা তো কম বেশি আসে, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু ইটস অ্যান ওপেন সিক্রেট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সরাসরি আমাকে কেউ অফার দেয়নি। ওকে, মানে কারো থ্রু এসেছে? এটা হয়তো থার্ড পারসন, ফোর্থ পারসন, কিন্তু ওটা ওখানেই সমাধান হয়ে গিয়েছে, আমার পর্যন্ত পৌঁছায়নি। আপনি পরে জেনেছেন? আমি পরে জেনেছি, তাও যখন জেনেছি সেটা ডেট ওভার হয়ে গেছে, তো তখন আমার সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে সরাসরি আমাকে কেউ অফার করেনি, আর আমি এটাতে বিলিভ করি না, কারণ আসলে যারা কাজ ভালোবাসে, যেমন আমি ছোটবেলা থেকেই আমি মঞ্চ, থিয়েটার, গণনাট্য, নাচের সাথে জড়িত, তো তারা কিন্তু জানে যে শর্মি কি, বা শর্মি কেমন, বা আপনি কেমন। আর যারা অন্যভাবে মিডিয়াতে আসে, এটা তাদের হয়তো প্রবলেম হতে পারে, এটা তাদের ব্যাপার, কিন্তু আমি এটাতে বিলিভ করি না যে মিডিয়ায় কাজ করলে যে বিষয়টা গিভ এন্ড টেক, এটা সবার ক্ষেত্রে না। আমি মনে করি এটা এখন নেই বললেই চলে, আগে হয়তো এক দুজনের ক্ষেত্রে হয়েছে, ওটার জন্য একটা বদনাম। এক দুজনের ক্ষেত্রে হলে তো আসলে পুরো গোটা মিডিয়া ইন্ডাস্ট্রি বদনাম হবার কথা না, তাই না? মানে এই জিনিসগুলো তো মিডিয়াতে এমন একটা ব্যাপার, যে জিনিসটা আমি শুরুতেই বলেছি যে ইটস অ্যান ওপেন সিক্রেট, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আপনাকে হয়তো 4 জন প্রস্তাব দিল অন্য কারো থ্রু, বাট ওই 4 জন তো দিচ্ছে, ওই 4 জন দেখবেন অন্য আরো 4 জন কেউ দিচ্ছে, তাহলে 2-4 জন কিভাবে হয়? এটা তো মানে ব্যাপক বিস্তার হয়ে গেছে। ব্যাপক বিস্তার হয়েছে, কিন্তু ওই যে বললাম না যে কিছু জিনিস রটে, তো ওই যে রটে কিছুটা বটে। তো আমি মনে করি যে 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা তেঁতুল দিলেই এনাফ। তো আমার এরকম, আমাকে কেউ সরাসরি অফার দিতে সাহস পায়নি, কেন সাহস পায়নি এটা তাদের ব্যাপার। সাহস পায়নি, এটাও কিন্তু একটা প্রবলেম। শর্মি, আমার বললে সরাসরি বলা উচিত ছিল, তাই না? আসলে কেন আপনারা এত মানে আপনারা কাপুরুষ কেন? আপনারা তো ডিরেক্ট বলবেন, তাই না? আচ্ছা, ভীত পুরুষ কেন? আপনারা ভীত পুরুষ কেন? আপনারা সরাসরি বলবেন, ভাই তোমার আমার ভালো লাগছে, কি এটা হয়তো গুড লাক। আচ্ছা, গুড লাক না, মেয়ে হিসেবে গুড লাক। হ্যাঁ, আসলে এই ধরনের ঝামেলা যত মানুষের লাইফে কম আসে তত ভালো, কারণ এটা একটা পেইন, এগুলো পেইন। হ্যাঁ, এবং পরবর্তীতে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয় ইন্ডাস্ট্রিতে কম বেশি। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কম বেশি এই জিনিসগুলো যখন মেয়েরা ফেস করে, আপনি কি কারো কাছ থেকে শুনেছেন? মানে আপনার ক্লোজ কলিগ, ফ্রেন্ড সার্কেল, এখন তো একটা সার্কেল মেনটেন করাই হয়, তাই না? হ্যাঁ, আমি শুনেছি। আমি একটা কাজের শুটিং সেটে, এটা হচ্ছে উত্তরাতে একটা শুটিং হচ্ছিল আমার নাটকে, তো ওইখানে একটা ছোট্ট একটা কাস্টিং একটা মেয়ে ছিল, ছোট্ট একটা ক্যারেক্টার, মেবি 1টা না 2টা শর্ট ছিল আর কি। তো ও একদম নতুন,
তো ওর হচ্ছে ওই শুটিং এ আমাদের মেকআপ রুমে তো আমাদের আর্টিস্টরা বসে আমরা একটু গল্প করি, চা কফি খাই। চা কফি অনেক সময় দেখা যায় মানে রিল্যাক্সের জন্য একটা ঘুম হয়ে যায়, ঘুম হয়ে যায়। তো ওইখানে আমরা মেকআপ টেকআপ করে বসে গল্প করছি, চা খাচ্ছি, তো দুঃখ প্রকাশ করতেছে যে এরকম এরকম। ও কিন্তু ওই কাজটা ছিল কিন্তু দ্বিতীয় একটা কাজ, এর আগে একটা কি ছোটখাটো একটা কাজ করেছে। তো তখনও বলতেছিল, তো তখন আমি ছিলাম, আমার মায়ের ক্যারেক্টার যে ছিল উনিও বলতেছিল, তখন আমরা ওইটা শুনলাম। তো আমি একটু সাজেস্ট করলাম যে কি সাজেস্ট করলেন এটা একটু দর্শকদেরকেও বলেন। সাজেস্ট করলাম যে কাজকে ভালোবাসতে হবে, ওগুলা কান দেওয়া যাবে না, কাজ মনোযোগ দিয়ে কাজ করতে হবে, থিয়েটার করতে হবে, এরকম আর কি। যে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কাজটাই করতে হবে, আর যদি তোমার মানে চিন্তা ভাবনা ওদিকে থাকে তাহলে আমি মনে করি ডেভেলপ করা মিডিয়া তোমার জন্য না। কারণ মিডিয়া কিন্তু একটা সম্মানের জায়গা, একটা রেসপেক্টের জায়গা। আচ্ছা, এই যে আপনি থিয়েটারের কথা বললেন যে আপনি থিয়েটার কর্মী, একজন থিয়েটার আর্টিস্ট, কিন্তু এর মানে সে অভিনয়ের নারী নক্ষত্র সম্পর্কে জানে বা অবগত। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে থিয়েটার আর্টিস্টদের কথা শুনলেই না মানে মুখটা একটু ভেঙচি দিয়ে ওঠে, ও থিয়েটার আর্টিস্ট। এই বিষয়ে আপনি কি বলবেন বা আপনার কি মতামত? আমি মনে করি এটা তাদের একটা মানে ন্যারো মাইন্ড না, তাদের একটা অজ্ঞতার অভাব, না কি বলবো, জ্ঞানের অভাব। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি মনে করি থিয়েটার কিন্তু একটা আমাদের একটা শেখার জায়গা। যেমন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করি, থিয়েটারও কিন্তু সেরকম। তো এটা যারা ওইভাবে ব্যঙ্গ করে, আমি মনে করি এটা বিকৃতি মন মানসিকতার মানুষ, এটা সুস্থ স্বাভাবিক না, রেসপেক্ট করতে হবে। কারণ কি থিয়েটার কি আপনার অভিনয়ের প্রাণ, আপনি একজন শিল্পী, আপনি যদি থিয়েটার করে আসেন এর মানে আপনি অডিয়েন্সের সাথে একেবারে ইনস্ট্যান্ট কানেক্ট করতে পারছেন, তাই না? আপনাকে কিন্তু সম্মান করবে। হ্যাঁ, একজন থিয়েটার আর্টিস্ট মানে কি, সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নিজেকে মেলে ধরবে, নিজের ক্যারেক্টারটাকে মেলে ধরবে। কিন্তু বাংলাদেশে এই জিনিসটাকে আসলে খুব বেশি পছন্দ করে না, বা বিভিন্ন কথা হয় তাদেরকে নিয়ে, কিন্তু মূল্যায়ন করে, ইদানিং করতেছে, বিগত আমি কয়েক বছরই দেখতেছি। আর একটা ডিরেক্টর তখন কিন্তু একটা আর্টিস্টকে কিন্তু অনেক মানে তার মনে যদি অন্য কিছু থেকে থাকে, যখন সে শুনবে যে থিয়েটার শিল্পী বা সে মঞ্চ ছোটবেলা থেকে করে আসছে, তখন কিন্তু তার চিন্তা ভাবনাটা বদলে যাবে এবং সে রেসপেক্ট করবে। আচ্ছা, শর্মির কি দেশের বাইরে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। সুযোগ হয়েছে কখনো? আমার অফার আসছিল, মানে নেপালে একটা শুটিং হওয়ার কথা ছিল আজ থেকে 3 বছর আগে। তখন আমার পাসপোর্ট হয়নি, আমি যে কারণে আমি যেতে পারিনি। আবার করোনার একটা প্রবলেম হয়, কোভিডের, তো সেই কারণে আমি ওইটা মানে বাতিল হয়ে যায় আর কি, টোটাল শুটিংটা। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার মিডিয়া, অভিনয়, আমার মডেলিং, অভিনয়, এটাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই, পথ চলবো। আর এর পাশাপাশি আমার ব্র্যান্ড প্রমোটার হওয়ার ইচ্ছা আছে, ব্লগিং, কন্টেন্ট। ব্র্যান্ড প্রমোটার কেন হবার ইচ্ছা? এটা আমার ভালো লাগে। ওকে, এটা আমার অপশন, মানে আমার ব্র্যান্ড প্রমোশন করাটা আপনার পছন্দ না? ওখান থেকে যে আর্নিং এর একটা ব্যাপার থাকে, প্রমোশন, ওইটা আপনার পছন্দ? দুটোই। তবে প্রথম যেটা বললেন ওটা আমার বেশি প্রায়োরিটি ওটার। আচ্ছা, মানে ব্র্যান্ড প্রমোটার হওয়াটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, বা সেই জায়গাটা আপনি ফোকাস করতে চান? হ্যাঁ, এটা শুটিং এর পাশাপাশি। আর ব্লগিং, হ্যাঁ, দেশের বাইরে সব জায়গায়। আপনার কি আপনার জায়গা থেকে মনে হয় যে আপনি যদি এখন বা কিছুদিন পর ব্র্যান্ড প্রমোশনে যদি আসেন, সেক্ষেত্রে দর্শক আপনাকে ঠিক এখন যেভাবে মেনে নিচ্ছে পরবর্তীতেও মেনে নিবে? আসলে জানেন, দর্শক আমাকে অনেক ভালোবাসে। আমি দেখেছি আমার যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে দেশের বাইরে, দেশে, আমার দেশের বাইরে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভক্ত আছে যারা আমাকে অনেক ভালোবাসে। এরকম হচ্ছে যে তারা দেশে আসতেছে না, আসবে না কখনো, কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, এবং দেশেও। তো সেক্ষেত্রে তারা আমার সবকিছু একসেপ্ট করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমরাও চাই আপনার বিশ্বাসটা অটুট থাকুক। সো গল্পের আড্ডা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পাশে থাকবেন, আপনাদের জন্যই কাজ করি, আপনাদের জন্যই কিন্তু আমাদের মিডিয়ার পথ চলা, এবং আপনাদের এই ভালোবাসাটাই হচ্ছে আমাদের কাজের সার্থকতা। তাই আমি চাই যে দর্শকরা সবসময় পাশে থাকুক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন 21 সংবাদের তারকা আড্ডায়।